সরকার আপনাকে বলেছে আর হতে দেওয়া হবে না, ঠিক সেদিনই আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম যে সেদিনই মব হবে না যেদিন আমি রোকেয়া প্রাচী অভিনয় শিল্পী হিসেবে কি শুটিং করতে পারবো। সেদিন আমাদের মতো যারা, আমি আমাকে দিয়ে বলছি, কারণ আমি তো জীবনের নিরাপত্তাহীনতায় আত্মগোপনে আছি, আমাদের মতো মানুষ যখন একদম স্বাধীনভাবে কি শুটিং করতে পারবো, নিজের পেশায় ফিরে যেতে পারবো, সেদিন আপনি বুঝবেন যে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটি বাস্তবে রূপ নিয়েছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মী কেউ বেরোতে পারে না, আমাদের মতো মানুষজন যারা শিল্পী সাহিত্যিক কবি সংস্কৃতি মানুষজন তারা বেরোতে পারছে না। একটা অজানা অচেনা একজন মা তার 3 সন্তানকে নিয়ে যখন শ্রদ্ধা জানাতে যায় তিনি নিরাপদ থাকেন না। শুধুমাত্র 7 মার্চের ভাষণ যখন বাজাচ্ছে একটি মেয়ে এবং তার সাথে যে 3 জন যুবক ছিল, ওরা এমন কোনো নেতা ছিলেন না, কিন্তু তাদেরকেও মব করা হয়েছে। তো তার মানে মব বন্ধ হবে না। ইউনূস যেমন বলেছিলেন আপনারা প্রাণ খুলে সমালোচনা করুন, তার মানে যেই সমালোচনা করেছে সে লাল বদর হলেও তাকে জেলে যেতে হয়েছে। তো সেই ইশারাটা থেকে আপনাকে বুঝতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন যে মব হতে দেয়া যাবে না, তিনি বোঝাতে চেয়েছেন মব শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হবে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে তাদের উপরে হবে, যারা বঙ্গবন্ধুর সমর্থক তাদের উপরে হবে, যারা ন্যায় নিষ্ঠা জনকল্যাণকর বিষয়ের পক্ষে দাঁড়াবে তাদের জন্য মব হবে। কিন্তু হয়তো জামাতের মানুষজনকে মব করবে না, হয়তো হেফাজতের জন্য মব হবে না, হয়তো এনসিপির জন্য মব হবে না। একেবারে আমি একটা প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আগে সংজ্ঞা নির্ধারণ করতে হবে কোনটা আসলে মব আর কোনটা মব না, মানে এখানে সংজ্ঞা আলাদা করতে হবে কোনটা মব হবে কোনটা হবে না। আর তিনি বলছেন এই মব কালচার ইস্যুটি একটা ডিফারেন্ট ডিবেট, আলাদা ডিবেট হতে পারতো। সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো 1.5 মাস হয়নি, এই সময়ের মধ্যে মবের মতো কিছু ঘটনা ঘটেছে, তবে সব ঘটনাকে একইভাবে দেখার সুযোগ নেই। একদমই ঠিক আছে না, উনি তো এটাই বলবেন। দেখেন রেজওয়ানা যে কথাটা বলেছে এটা মব নয়, প্রেশার গ্রুপ বলেছে রেজওয়ানা। এখন শফিক প্রথমে বলেছিলেন, হ্যাঁ, তারপরে রেজওয়ানা সেটাকে অনেক বলিষ্ঠ কণ্ঠে বিভিন্ন জায়গায় গিয়ে বলেছেন। তার মানে ইউনূসের পক্ষ থেকে এই কথাটা এসছে। ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, স্বরাষ্ট্র সচিব বলেছেন, তো তারা একটা সংজ্ঞা দিয়েছিল। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির তিনি একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন ভিন্ন কিছু। তিনি বোঝাতে চেয়েছেন মৃত্যু না হওয়া পর্যন্ত এটাকে আপনি মব বলতে পারবেন না। মারধর খাওয়াটা এমন কোনো ব্যাপার না, একটু মারধর হতে পারে, হ্যাঁ, তো মেয়েদেরকে মারতে পারে, পিটাতে পারে। উনি বোঝাতে চেয়েছে তোফাজ্জলের মতো ঘটনা হয়তো মব, বা বাকিটা মব না। মোটামুটি হত্যাকাণ্ড না হলে মব হবে না, কিন্তু আমরা দেখছি কি কি হচ্ছে। তো উনি তো বলছে এটা মব না, ভালো কথা। প্রেশার গ্রুপও থাকবে ভবিষ্যতে, এবং এই ধরনের ঘটনা যখন ঘটবে ভবিষ্যতে তখন আমাদেরও মনে থাকবে, মানুষজন মনে করিয়ে দেবে যে এই ধরনের মারপিটকে মব বলে না, একটু একটু বলতে পারে। সঙ্গে থাকুন। যদি আমি জিয়া করিম ভাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি শুনতে পাচ্ছি, আলোর বিপরীতে বসেছে আজকে জিয়া। একেবারে অসুবিধা নেই, ওকে তাহলে আমি একটু সরে যাই। আগেই ভালো ছিলেন, মানে আগেই ভালো ছিল নাকি? ওই যে মানুষ বলতেছে আগেই ভালো ছিলাম, আপনিও আগেই ভালো ছিলেন নাকি? ওকে ডান, এখানেই বসতে হবে, অসুবিধা নেই, এখানে বসতে হবে, ডান। ওকে ওকে চলো, সমস্যা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী রুমিন ফারহানার প্রশ্নের জবাবে যেটা বলেছেন, দেশে মবের মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রবণতা বন্ধ করা হবে। অন্তর্বর্তী সরকারের সময় দাবি আদায় সড়ক মহাসড়ক অবরোধের যে প্রবণতা দেখা গিয়েছিল সেটি আর চলতে দেওয়া হবে না। গণতান্ত্রিক উপায়ে দাবি দেওয়া উপস্থাপনের সুযোগ পাবে, তবে মবের মাধ্যমে কিছু আদায়ের প্রবণতা বন্ধ করা হবে। মবের মাধ্যমে কোনো দাবি দেওয়া আদায় হয়েছে কিনা আমার জানা নাই গত 2 বছরে।
যেগুলো হয় দাবি দেওয়া নিয়ে মানুষ আন্দোলনের নামে রাজপথের নামে, এটা চিরাচরিত সব সরকারের সময় হয়। এই সরকার জালিয়াতি ইউনূসের সময় হয়তো একটু বেশি হয়েছিল। আবার রুমিন ফারহানা অনেক তথ্য তুলে ধরেছিলেন 2024 সালের সেপ্টেম্বর। রুমিন ফারহানা বলছেন যে দেশে দীর্ঘদিন গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন এবং রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি ছিল। আর অন্তর্বর্তী সরকারের সময় দেখা গেছে মব কালচার। 2024 সালের সেপ্টেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত 250 থেকে 300-এর বেশি মানুষ মবের খপ্পরে পড়ে নিহত হয়েছে। রুমিন ফারহানা বলেন, যেহেতু একটি খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21 ফেব্রুয়ারি সেটা একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কি পদক্ষেপ নেবেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রুমিন ফারহানা যে পরিসংখ্যান দিয়েছেন তা তার কাছে নেই, তবে সরকার বিষয়টি সম্পর্কে অবগত আছে, পরিসংখ্যান নেই অবগত আছে। পরে তিনি বলছেন ওই যে প্রশ্নটা আগে রোকেয়া প্রাচীকে বললাম যে এই মব কালচারটা আসলে আগে সংজ্ঞা আলাদা করতে হবে, কোনটা মব না। তো এই মব হচ্ছে মিছিল মিটিং করে দাবি আদায়টা হচ্ছে মব, আর পিটিয়ে হত্যা করা মব না নাকি? এখন আপনাকে আগে করতে হবে যে আগে ছিল যে ইনুস অ্যান্ড গং, এখন হচ্ছে আমি অ্যান্ড মামু। আমি অ্যান্ড মামুরা এই কাজটি করছে। আপনি দেখেন যে যে আমাদের দেশে যেটা হচ্ছে যে মবের নামে যে জিনিসটা চলছে এখনো, বা ওনারা অস্বীকার করছে। এর আগে প্রথম ক্ষমতা নেওয়ার পরপরই উনি বলেছিলেন যে এই ধরনের মব কালচার আর চলতে দেওয়া হবে না, এটা অনেক আগেই বলেছেন। কিন্তু তারপরে কেন হলো? কারণ সরকারের ইন্ধনে এইগুলি হয়েছে। আপনি যদি দেখেন আদালতে যতগুলি ঘটনা ঘটেছে, প্রতিটা ঘটনার সঙ্গে ছাত্রদল ইনভলভ। সুতরাং আপনি একদিকে যেমন বলছেন যে এটা করবা না, অন্যদিকে লেলিয়ে দিচ্ছেন, তাই না? এরাই তো বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়েছিল, তাই না? পোড়ানোর পরে এরাই বলেছিল তারেক রহমানকে কথা দিলাম 32 নম্বর দখল নিলাম। এই মব কালচারের তো তারাই করছে। সুতরাং তাদেরকে আপনি যে করছে যে ঘুমিয়ে আছে তাকে তো মানে জেগে যে ঘুমায় তাকে ঘুম থেকে জাগানো কঠিন ব্যাপার, কিন্তু আসলে যে ঘুমিয়ে থাকে তাকে ঘুমানো তোলা সোজা ব্যাপার। কিন্তু সেইটা তো সরকার স্বীকার করছে না যে তাদের লোকজনই এই মব কালচার করছে, এবং তাদের আমি আর মামু গুরু, তাই তো কাদের বিরুদ্ধে করছে? মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, তাই না? আপনি এই 16ই ডিসেম্বর আপনি কি দেখলেন? আমরা সবকিছু বঙ্গবন্ধুকে দেখলাম না, তাই না? আর যারা বঙ্গবন্ধুর পক্ষে কথা বললো তাদের এগেনস্টে মব করা হলো, তাদেরকে গ্রেফতার করা হলো। তাহলে আপনি কিভাবে, এই সরকার যদি জেগে জেগে ঘুমায় তাকে কিভাবে জাগাবেন? সুতরাং এইটা সরকারের ইন্ধনেই হচ্ছে, বাইরের কেউ এসে করে দিয়েছে না। সরকার চাইলে এইটা বন্ধ করতে পারে। ধরেন আপনার যখন সেনাবাহিনী 5ই অগস্টে এসে বললো 4/24 বলছিল না যে আমি জনগণের জানমালের দায়িত্ব নিলাম, তারপরে কি তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেনি? আপনি দেখেন এক জায়গায় করেছে, যখন জাতীয় পার্টির অফিস এই ভিপি নুররা দখল করতে গিয়েছিল তখন পিটিয়েছে ওদেরকে, কিন্তু এর বাইরে কি আর কোনো কিছু করেছে? সুতরাং এখনকার সরকারের একই অবস্থায়, তারা এইটা তাদের ইচ্ছাই এই কাজগুলি হচ্ছে। তারা চাচ্ছে যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেইটা যেমন বিকৃত করছে, তেমনি একইভাবে মুক্তিযোদ্ধাদেরকেও লাঞ্ছিত করার জন্য তারেক রহমানকে বসানো হয়েছে। সুতরাং এটার কোনো বিকল্প আমি দেখছি যে মানুষকে জেগে উঠতে হবে। আপনি দেখেন এর বাইরেও তো মব ছাড়াও তো অনেক কিছু, কতগুলি বাচ্চা মারা গেল রিসেন্টলি, তাই না? আপনি যদি ডাটাগুলি দেখেন যে বাচ্চাগুলি কেন, তাদের ভ্যাকসিন কেন কেনা হলো না, ভ্যাকসিন কেন কম দেওয়া হলো না, এইগুলি কারণে মারা গেল। কিন্তু আর স্বীকার করবেন। এখন যদি কেউ স্বীকার না করে তাহলে আপনি কিভাবে করবেন? তো জনগণকে জেগে উঠতে হবে, জনগণের রাস্তায় নেমে আসতে হবে, এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সুতরাং এইটা যদি করতে হয় তাহলে জনগণকে আবার রাস্তায় নামতে হবে। আপনার এই পর্যন্ত আপনি দেখেছেন তোফাজ্জল হত্যার কোনো তদন্ত হয়েছে? অথবা মোল্লা মাসুদ অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলি ঘটেছে তার বিপরীতে কোনো তদন্ত, কোনো কিছু হয়নি। সুতরাং এই স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কথাই বলছেন, কিন্তু উনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ উনি তার কাছে কোনো ডেটা নেই। তাহলে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন কেন? ওনার পদত্যাগ করা উচিত। যে উনি কেন এই দায়িত্ব নিলেন? উনি যদি কন্ট্রোলই না করতে পারেন। এখন যে
বাহিনী ওনাকে রিপোর্ট করে, পুলিশ, তাই না? পুলিশের তো 3200 পুলিশকে পুড়িয়ে মারা হলো। তো এখন তাদের হত্যার বিচারই করছেন না, তাহলে জনগণের হত্যার কিভাবে বিচার করবেন? সুতরাং যেখানে আগে তো আইনের শাসন প্রতিষ্ঠা করে পুলিশকে তো নিরাপত্তা দিতে হবে, তাই পুলিশের যে দায়িত্ব। পুলিশ হত্যার বিচার তো তিনি বলেছেন যুদ্ধের ময়দানে ফয়সালা গেছেন, যুদ্ধ যে কোন দেশের সঙ্গে হয়েছে সেটা হ্যাঁ, সেটা তো বলেননি। সুতরাং যুদ্ধ কার সঙ্গে হলো? ওনারা মানে লিখছে, ম্যানুফ্যাকচার করছে এখনো। তা এখন উনি এই যে পুলিশগুলি মারা, এটা হত্যার বিচার হতে হবে না? এটা তো ওনাদের চিরাচরিতের নিয়ম। আপনি গুগল করেন এখন যে 75-এর পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব কত আর্মি অফিসারকে, এক এয়ারফোর্সেরই শুধু 1143 জনকে হত্যা করেছিল। এটি শুধুমাত্র এয়ারফোর্সেরই, বাইরে তো বাদই দিলাম। তো ওনারা তো কখনোই বিচার করেন, ওনারা সারা জীবনে ইন্ডেমনিটির পরে আছেন। 75-এর পরে যে ইন্ডেমনিটিটা দিয়েছিল সেইটাকে সংসদে নিয়ে সংবিধানের অংশ করে দিল 1979 সালে। এখনো ইউনুস অ্যান্ড গং যে ইন্ডেমনিটি দিয়েছে সেই ইন্ডেমনিটিতে আছেন। যে ইউনুস তো যে তার এক্সিকিউটিভ পাওয়ার বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এক্সিকিউটিভ পাওয়ার বলে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ইন্ডেমনিটি দিয়েছে। তো এইগুলি এখন একটা নির্বাচিত সরকার, তারা কেন বাতিল করে না? তার মানে ইউনুসের এজেন্ডাই তারা বাস্তবায়ন করছে। ইউনুস যেভাবে কাজ করছিল সে একই ভাবে কাজগুলি চলছে। আমি এর বাইরে কোনো কিছু দেখি না যে না আপনি তার কাছে কোনো কিছু আশা করতে পারেন তারেক রহমানের কাছে। কারণ যিনি নিজেই, আপনার মনে থাকার কথা যে 64টা জেলায় একদিনে সিরিজ বোমা হয়েছিল বাংলাদেশে। 21শে আগস্টের মতো ঘটনা ঘটেছিল যেখানে তৎকালীন বিরোধী দলের নেত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। সুতরাং সেগুলি তারা অস্বীকার করছে। একজন খুনের আসামিকে, খুনের সাজাপ্রাপ্ত আসামিকে আপনারা একটা দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন। তার কাছ থেকে আপনি কিভাবে তার কাছ থেকে কিভাবে আপনি ভালো জিনিস আশা করতে পারেন? কোনোভাবেই আশা করতে পারেন না। এই আশা করাটাই অন্যায় আপনার, আমি মনে করি। সুতরাং আমি তার কাছে মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা কোনো অবস্থায় তার কাছে নিরাপদ না। একেবারে সঙ্গে থাকুন, আসবো আবার। নাইট শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে, আমি যদি লাইনটা পড়ি এইভাবে, তিনি এই সংজ্ঞার কথা বলতে গিয়ে কোনটা মব কোনটা মব না এটা আগে সংজ্ঞা আলাদা করতে হবে বলে তিনি উল্লেখ করেছেন, উদাহরণ টেনেছেন। গাইবান্ধার পলাশবাড়িতে থানায় হামলা, 21 ফেব্রুয়ারি এক সংসদ সদস্যের উপর হামলা, কিংবা উত্তরার একটি ব্যবসা কেন্দ্রে ঘেরাও ও ভাঙচুর, সবকিছুকে একসঙ্গে মব বলা ঠিক হবে না। তাহলে মবের সংজ্ঞাটা কি আসলে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং আমার সহযোগীদের শুভেচ্ছা এবং আপনার দর্শকদেরও শুভেচ্ছা। আচ্ছা, যে মব ওয়ার্ডটা, মব ব্যাপারটা কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় ঘটেছে, কিন্তু মব যে শব্দটা সেটা অনেক বেশি আর কি এক্সপোজার পেয়েছে হচ্ছে 2024 এর পরে। কারণ 2024 এর পরে এত বেশি সহিংসতা হয়েছে যে এই শব্দটাকে তখন নতুন ভাবে বিশ্লেষণ করতে হয়েছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর যদি কথা আপনি বিবেচনা করেন তাহলে আসলে উনি কোনো একাডেমিক না, মানে হি ইজ নট অ্যান একাডেমিক, এবং উনি একাডেমিকলি বিষয়টাকে দেখছেন না। মানে এখানে হয় কি যে আপনার সামনে যখন একটা সংসদে প্রশ্ন উত্থাপিত হয় তখন আপনার নিজের যে দল এবং সরকার নিজেকে বা যে কেউ হলেই যেটা করে সেটা হচ্ছে ডিফেন্ড করার একটা চেষ্টা থাকে। তো ওনার যে আনসারটা অনেকটা ডিফেন্সিভ ছিল। মানে এখন মব, উনি যেটাকে বলছেন যে আপনি দুটো উদাহরণ দিয়েছেন, মবের যে ডেফিনেশন সেই ডেফিনেশনের সাথে উনি যেটা বলছে সেটা যায় না। অ্যাজ এ টিচার আমি যদি মবকে একাডেমিকলি ডিফাইন করি তাহলে যেমন মবের ডেফিনেশন আর ক্রাউডের ডেফিনেশন উনি গোলমাল পাকিয়ে ফেলেছেন। যেমন ধরেন যদি একটা দোকান ঘেরাও করে বা সেখানে কোনো উস্কানি থাকে বা আইন নিজের হাতে তুলে নেয় কোনো ব্যক্তি, সেখানে ধরেন
বিভিন্ন ঘৃণা প্রকাশ হয় বা ভয় দেখায় মানুষকে, এবং একটা পর্যায়ে তারা ভায়োলেন্ট হয়ে ওঠে, মানে সহিংস হয়ে ওঠে, সেটা কি মব বলে। ঠিক আছে, এনিথিং হুইচ ইজ ভায়োলেন্ট অ্যাক্ট ইজ মব। কিন্তু ক্রাউড যারা, যে ধরেন আপনি একটা ক্রাউড দেখছেন যে এক জায়গায় কিছু লোক জড়ো হয়েছে, ওনারা কোনো দাবি দয়া নিয়ে এসছেন, ক্রাউডের ডেফিনিশনটা এরকম হয় যে ক্রাউড মোস্ট অফ দ্য টাইম শান্ত থাকে, শান্তিপূর্ণভাবে তাদের দাবি দয়া কে মানে আদায় করার চেষ্টা করে, এবং ক্রাউড যেটা করে যে ওনাদেরকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং আইন তারা মানবে, ঠিক আছে, এবং তারা খুব ক্রেজিলি তাদের যে আবেগ আছে, অনুভূতি, সেটাকে প্রকাশ করবে না। কিন্তু মব যেটা হবে, মব হচ্ছে উত্তেজিত জনতা, সহিংস জনতা, এবং মবের উপরে সাধারণত নিয়ন্ত্রণ থাকে না। মানে যে ক্রাউডের উপরে যখন কিছু মানুষ একত্রিত হয় এবং সেই মানুষের উপরে মানে ল অ্যান্ড এনফোর্সমেন্টের নিয়ন্ত্রণ থাকে না, আইন কাজ করে না, সেই জিনিসটাই হচ্ছে আপনার মব। যেটা মানে কি করছে মবরা, কি করছে, খুব এক্সট্রিম তীব্র ঘৃণা প্রকাশ করছে না। যেমন ধরেন পিনাকি, ইলিয়াসের মতো লোকজন যখন উস্কানি দিয়ে গুজব ছড়িয়ে তারপরে আপনার 32 ভাঙার জন্য আপনার লোককে লেলিয়ে দেয়, ওটাকে মব বলে, ওটাকে ডেফিনেটলি মব বলে। মানে মব খুব ইজিলি ডিফাইন করা যায় যে মানে মব কখনো আইন মানছে না, এবং তাদের একটা ডেফিনেট লাইক একটা কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে। তাহলে ওনার বাই ডেফিনেশন উনি একটা একাডেমিক এরর করেছেন, হুইচ ইজ লাইক উনি মবকে প্রপারলি ডিফাইন করতে পারেনি। তো যে ঘটনাগুলি উনি উদাহরণ দিয়েছেন প্রত্যেকটাই মব, বিকজ এরা সবাই হচ্ছে ভায়োলেন্ট ছিল, সহিংস ছিল। তো মবকে ওনারা পার্লামেন্টে আবার কালচার বলছে, মব কালচার বলছে। মব কখনো কালচার হয় না, মব ইজ অলওয়েজ ভায়োলেন্স। মব হচ্ছে সবসময় হচ্ছে সহিংসতা, ঠিক আছে, গুন্ডাগিরি। হ্যাঁ, আপনি কোথাও গিয়ে আগুন দিয়ে দিচ্ছেন, কোথাও গিয়ে আপনি ভেঙে দিচ্ছেন, হ্যাঁ, তারপরে হচ্ছে উস্কানি দিচ্ছেন। সো এই মানে ওনার যে আন্ডারস্ট্যান্ডিং মব বিষয়, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমি বলবো যে ভুল, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা আসলে উনি নিজেদেরকে ডিফেন্ড করতে বলেছেন। এখন আমি বলতে পারি যদি সময় থাকে যে কেন এটা করতে পারে, এটার একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আমি করতে পারি। সেটা হচ্ছে যে আই ওয়াজ ভেরি হোপফুল, যে আমার মনে হয়েছিল যে ইন্টারিম গভর্নমেন্ট নিজেই হচ্ছে একটা মবক্রেটিক গভর্নমেন্ট ছিল, মবতান্ত্রিক একটা সরকার ব্যবস্থা ছিল। মানে ডেমোক্রেসি যখন ডেমোক্রেসির উপরে যখন কোনো কন্ট্রোল থাকে না, সেটা হয় মবক্রেসি। তো উনি মানে ইউনুস হচ্ছে টিকে ছিল হচ্ছে মবের, মব তাকে ক্ষমতায়িত করতো প্রতিদিন। সে যে কোনো ব্যাপারে নিজের যে দাবি দয়া ওইটা মানে প্যাসিভলি ওটাকে আর কি আপনার আদায় করার জন্য উনি মবকে ব্যবহার করেছেন। না হয় একটা সরকারের একজন প্রেস সেক্রেটারি বলতে পারে না যে আপনার মব ইজ প্রেশার গ্রুপ, ওরা প্রেশার গ্রুপ। মানে ওনারা মানে বাই ডেফিনেশন মব এন্ড প্রেশার গ্রুপের পার্থক্যটা বোঝে না। প্রেশার গ্রুপ ইজ নেভার ভায়োলেন্ট। প্রেশার গ্রুপ কারা? প্রেশার গ্রুপ হতে পারে সুশীল সমাজ, অন্যান্য রাজনৈতিক দল যা কনস্ট্রাকটিভ যখন ক্রিটিসিজম দিবে, বা আপনি কোথাও বসলেন, একটা ক্রাউড বসলো, এবং যারা একাডেমিক থাকে, যেমন ধরেন আমি একজন টিচার, আমি যখন সমালোচনা দেই আমার সমালোচনাগুলি পলিটিক্যালি মোটিভেটেড হয় না, মানে আমার সমালোচনাগুলি কোনো দলের সাপোর্টে যায় না। আই জাস্ট অ্যানালাইজ, মানে দুই সাইডকে আমি অ্যানালাইজ করার চেষ্টা করি, না হয়তো আমি পড়াতে পারবো না বা আমার স্টুডেন্টরা লাইফে কিছু শিখবে না।
সো এখন যেটা হয়েছে যে প্রেশার গ্রুপ হচ্ছে এমন একটা গ্রুপ যারা একাডেমিক হতে পারে, আমি হতে পারি একজন প্রেশার গ্রুপ, আপনারা যারা টক শো করেন ইউ ক্যান বি এ প্রেশার গ্রুপ, কারণ আপনারা তো কোনো ভায়োলেন্স করছেন না। এট দ্য সেম টাইম একাডেমিক যারা ইন্টেলেকচুয়ালস ক্যান বি প্রেশার গ্রুপ, বাট যে কিনা সহিংসতা করছে, যে কিনা কিছু ভাঙছে, জ্বালাও পোড়াও করছে, সে কখনো প্রেশার গ্রুপ হয় না। এই যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, মানে কুশিক্ষা, মানে অশিক্ষিত মানুষের মতো একটা ওয়ার্ডকে ম্যানিপুলেটিভ ওয়েতে পাবলিকলি আর কি ছড়িয়ে দেওয়া, সেটা একটা মারাত্মক রকম প্রবলেম ক্রিয়েট করেছিল ফর দি হোল 18 মান্থস, এবং ওইটা পুরা দেশকে আনস্টেবল করে রেখেছিল। বিকজ গভর্নমেন্ট যখন নিজে মবকে ডিফেন্ড করে, মবের নাম পরিবর্তন করে দেয় পলিটিক্যালি মোটিভেটেড হয়ে নিজেরা টিকে থাকার জন্য, ওইটা একসময় সহিংস হয়ে দাঁড়ায়। মব কিন্তু তারা ফুয়েলিং করেছে, তারা ওটাকে শক্তিশালী করেছে। একেবারে। এখন যেটা হয়েছে ওইটার যে ক্রোনোলজি, সেই ক্রোনোলজিটা যে যখন আমরা ভেবেছি যে আপনি যদি নর্মাল পলিটিক্যাল সিস্টেমকে অ্যানালাইজ করেন তাহলে দেখবেন যে যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ইজ বেটার দ্যান ইন্টারিম অর শর্ট টার্ম গভর্নমেন্ট। ইটস অলওয়েজ মানে দি সেম ইন পলিটিক্যাল সায়েন্স। এখন আমি ভেবেছিলাম যে মানে এই গভর্নমেন্ট স্ট্রংলি মবকে এসে প্রতিহত করবে। এখন যেটা আলটিমেটলি ফুললি তারা করেনি, মানে পার্শিয়ালি বলছে যে এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। মানে আপনি ভার্বালি যখন বলেন যে মবের কোনো জায়গা নেই বাংলাদেশে, এটারও একটা ইম্প্যাক্ট আপনার সাইকোলজিতে আর কি সিটিজেন্স যারা আছে তাদের সাইকোলজিতে পড়ে, হুইচ ইজ গুড। কিন্তু আপনি যদি দেখেন যে আসলে কি প্র্যাকটিক্যালি ল অ্যান্ড এনফোর্সমেন্ট বাহিনীকে তারা ব্যবহার করতে পেরেছে কিনা, আপনি জানেন যে পুলিশ বাহিনীর যে মোরাল যেটা এবং স্ট্রেংথ, সেটাকে পুরো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল। তাদের পোশাক থেকে শুরু করে এভরিথিং ওয়াজ অল্টার্ড, এবং যে পরিমাণ পুলিশ হত্যা করা হয়েছিল। আপনি মব কে কন্ট্রোল করবে? পুলিশ কন্ট্রোল করবে। বাট পুলিশ বাহিনী, ল অ্যান্ড এনফোর্সমেন্ট আর্মি তো বিট্রে করলো অ্যাট ওয়ান পয়েন্ট, তারা কাজ করতে চায়নি। তো আপনার এনফোর্সমেন্ট বাহিনী আপনার ইয়েতে নাই, শক্তিটা নাই, হারিয়ে ফেলেছে। তার মানে ওগুলি রিগেইন করা হয়নি কোনো কিছু। একেবারে একেবারে ভয়ে তারা এটা করছে না। আই ক্যান স্পিক মোর আফটার, মানে আপনারা আলোচনা করেন তারপরে নেক্সট আবার আসবো আপনার কাছে। রুকেয়া প্রাচী, তাহলে এই যে মবের নতুন সংজ্ঞা নির্ধারণ করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, এখন জনগণ হিসেবে আপনি অবশ্য আগেই বলছেন মবের সংজ্ঞা, স্বরাষ্ট্রমন্ত্রী এই সংজ্ঞাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই যেটা আমি ইয়েকে বলছিলাম, কি বলে নাইটকে প্রশ্ন করেছিলাম যে উদাহরণ টেনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরার মার্কেটে যেটি ঘটেছে কিংবা পলাশবাড়ি থানার ভিতরে যেটি মব হয়েছে, এগুলো মব না। তাহলে মব কোনটা? তাহলে হত্যাকাণ্ডগুলো মব নাকি এটাও মব না? মবের সংজ্ঞাটা কি হবে? আসলে নাকি এটা রাজনৈতিক, নাকি এটা একেবারেই রাজনৈতিক অবস্থান? না, আমি ওটাতে আসছি। আমার কথা হচ্ছে যে ওনারা বুঝতে পেরেছেন যে ধীরে ধীরে সকল কিছুর বিচার জনগণ চাইবে। এখন যেমন পুলিশ হত্যার কথা উঠছে এবং ইন্ডেমনিটি বাতিলের প্রসঙ্গ উঠছে, এখন মনের ভিতর তো ভয় আছে। তারাও জানে, আপনিও জানেন, আমরাও জানি, সবাই জানে 5ই জুলাই 2024 থেকে শুরু করে 5ই আগস্ট 2024, তার পরবর্তী সময়, এই সময়গুলোতে কারা আসলে রাজপথে ছিল, এই মেটিকুলার চক্রান্তের স্টেক হোল্ডার কারা, আমরা সবাই জানি। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সেই ভিডিও তো ভাইরাল, যে উনি মানে মেসেজ দিয়ে SMS করে ইনবক্স করে উনি 6 তারিখের জায়গায় 5 তারিখ করিয়েছেন, এটার ক্রিয়েটর উনি। তো সবাই সবার ক্রেডিট নিয়েছেন এবং সত্য কথা বলেছেন, ফুটিকা একটু বেশি খেয়েছেন সকলে। তো তার ফলে কি হয়েছে, জুলাইতে পুলিশকে কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীকে কিভাবে হত্যা করা হয়েছে, 5ই আগস্ট এবং তার পরবর্তী সময় কারা কাদেরকে কিভাবে কিভাবে হত্যা হয়েছে, এই সব কিছু সবাই জানে।
এখন ধরেন এই যে যদি আজকে মবকে তারা স্বীকার করে বা মবকে নিয়ে নানান রকম আবরণে ঢাকার চেষ্টা করছে, কারণ ওনারা জানেন ওনাদের ছাত্রদল যুবদলের যদি শাস্তি দিতে হয় কাঙাল হয়ে যাবেন, কেউই থাকবে না। ওনার মন্ত্রীকে পর্যন্ত ওনার থানায় অ্যারেস্ট করতে হবে তাৎক্ষণিকভাবে। ওনার মন্ত্রী তো, ওনার তো একজন খুনি মন্ত্রী এখনই ওনার সাথে ক্যাবিনেটে বসে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রথম মবের সংজ্ঞা, মবের ক্যারেক্টার হিসেবে তো তাদের সড়ক রেল ওই মন্ত্রীকেই ধরতে হবে, রবিউল সাহেবকেই ধরতে হবে। আমাদের তো মব শিখানোর দরকার নাই ভাই, মবের সংজ্ঞার দরকার নাই, মব শিখার দরকার নাই। 5 আগস্ট পরবর্তী সময় এবং জুলাইতে তারা মানুষকে হত্যা করার একটা ওয়ার্ড সৃষ্টি করেছে। এটা মব বলেন, প্রেসার গ্রুপ বলেন, কোনো কিছু দিয়েই কোনো মানুষকে হত্যা করার অধিকার কাউকে দেয়নি। আপনি মব বলে পিটাবেন, আল্লাহর নামে পিটাবেন, জান্নাতে যাওয়ার জন্য পিটাবেন, ধর্ম রক্ষা করার জন্য পিটাবেন, কোরআন অবমাননার জন্য পিটাবেন, এক একজনের এক এক উসিলা। তাহলে ভবিষ্যতে এই মানুষকে যখন সাধারণ মানুষ পিটাবে যে বেটা তুই মব আনছিলি, বেটা তুই এটা করছিলি, তুই মাজার ভাঙছিলি, তুই কবর ভাঙছিলি, তুই আগুন দিছিলি, তো কথা হচ্ছে পিটানো দিয়ে কথা, হত্যা দিয়ে কথা। এত কাহিনীর তো কিছু নাই। সালাউদ্দিন সাহেব এত কথা না বলে আগে প্রথমে উনার পাশে, উনার ক্যাবিনেটে যে মন্ত্রী আছে যিনি সাংবাদিককে হত্যা করেছে, প্রথমে তাকে গ্রেফতার করবে, তাকে শাস্তির আওতায় আনবে, এবং জুলাই 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল যুবদল যারা যারা এই সকল হত্যাকাণ্ড, গণপিটুনি, ধর্ষণ, যে সমস্ত অপকর্মের সাথে যুক্ত সবাইকে গ্রেফতার করবে। মব কাহাকে বলে, কত প্রকার, কি কি এক্সপ্লেনেশন আমাদের দরকার নাই। আপনি যদি আমাকে বলেন, আমি যদি প্রথম স্বাধীনতা পাই বাংলাদেশে ঢুকে, প্রথম যদি আমাকে নিরাপত্তা দেয়, আমি প্রথম মামলা করব হচ্ছে ইউনূসের বিরুদ্ধে, ছাত্র দলের বিরুদ্ধে, যুব দলের বিরুদ্ধে। মানে আমার উপর যখন হামলা করেছে ওখানে বিএনপি লোকজনও ছিল, জামাতের লোকও ছিল, এনসিপিও ছিল। এখন এখানে আপনি সংজ্ঞা দেওয়ার কিছু আছে? তাদেরকে কে সেই শক্তি বা সাহস দিয়েছে যে প্রেসার গ্রুপ তৈরি করবে? তারা কারা প্রেসার গ্রুপ তৈরি করার? প্রেসার গ্রুপই কেন তৈরি করবে তারা? তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে প্রেসার গ্রুপ তৈরি করবার জন্য? প্রেসার গ্রুপ নাম দিয়ে পিটাবে, কেউ হেফাজত দিয়ে পিটাবে, কেউ তৌহিদি জনতার নামে পিটাবে। মোট কথা হচ্ছে এ সমস্ত কথার কোনো অবস্থা এখন বাংলাদেশে নাই। যে স্বাস্থ্যমন্ত্রী এই মুহূর্তে সংসদে দাঁড়িয়ে বলেছে 8 বছর ধরে টিকা দেওয়া হয়নি দেখে 100টা বাচ্চা মারা গেছে, তাকে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে বিচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী যে টিকার ব্যবস্থা করেনি, দুর্নীতি করেছে, এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যে তার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অ্যাড্রেস করেনি, তাহলে তাকে পদত্যাগ করতে হবে। এই যে তারা করবে না, এই যে শিশুগুলোকে হত্যা করেছে, এটাও এক ধরনের মব। কাজেই মব কি, কাকে বলে, এইটা এই আলোচনা নয়। মানুষ মরছে বাংলাদেশে, শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না, কবর ভেঙে ফেলছে, কবরের মধ্যে মানুষ নেই, কিন্তু কবরের ভেতরে একজন মুক্তিযোদ্ধা রয়েছেন। একজন মুক্তিযোদ্ধার কবর যখন ভেঙে ফেলা হয়, সেখানে আগুন দেওয়া হয়, সেটিও একটি অপকর্ম, সেটিও একটি মব, সেটিও একটি সন্ত্রাস। কাজেই মবের সংজ্ঞা কিভাবে ব্যাখ্যা করবেন? একজনকে গান গাইতে দেওয়া হচ্ছে না, মুক্তিযুদ্ধের গান বা গণসঙ্গীত, সেটিও একটি মব। আপনি জাতীয় সঙ্গীতের সময় দাঁড়াচ্ছে না সংসদে, সেটিও মব। কাজেই মবের সংজ্ঞা আপনি কিভাবে, একটা মেয়েকে যদি কটাক্ষ করে, সেটাও মব। বেগম রোকেয়ার মুখের উপরে যখন অশ্রাব্য গালি দিচ্ছে, সেটিও মব। যখন অশ্রাব্য ভাষায় বাংলা ভাষাকে বিকৃত করছে, সেটিও ভাষা সন্ত্রাস, সেটিও ভাষার উপর মব প্রয়োগ। কাজে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মবের উদাহরণ পাবেন। আমাদের তো এটা কাজ নয় মব নিয়ে গবেষণা করবার। আমাদের কাজ হচ্ছে কোথায় কে অপকর্ম করছে, কোন মানুষের উপর নির্যাতন নিপীড়ন করছে, সেটিকে অ্যাড্রেস করা। মব, উনি বললেন যে রেজওয়ানারা বললেন প্রেসার গ্রুপ, উনি বললেন এটাকে ওটাকে মব বলে না। ভাই সালাউদ্দিন সাহেব, আপনাকে অনুরোধ করছি, মবের সংজ্ঞা শেখানোর প্রয়োজন নাই, আপনি বিচার করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হচ্ছে আইন প্রয়োগ করা, দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের জীবন মানে নিরাপত্তা দেয়া। সেটি না করে
মবের সংজ্ঞা বিশ্লেষণে একদমই আর আমাদের আগ্রহ নেই। কারণ যত মবের সংজ্ঞা বিশ্লেষণ হবে, আপনাকে আমি বলে যাচ্ছি আপনাদের অনুষ্ঠানে, তত এই সংজ্ঞা প্রয়োগ করে করেই সবার উপরেই প্রয়োগ হবে। এটাকে বলে কার্মা। একেবারে সঙ্গে থাকুন। জিয়া করিম ভাই, এই যে মবের নতুন সংজ্ঞা, আপনি একটা সংজ্ঞা দেন না, কোনটা আসলে মব? আপনি তো প্রকৌশলী মানুষ, বিশ্লেষক। আমি স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যাখ্যাটা দিলেন মবের, এটা কি ওনার দলকে বাঁচানোর জন্য মবের নতুন সংজ্ঞা দিলেন, বা মব যারা করলো জুলাই আগস্টে থেকে শুরু করে 24 জুড়ে 25 জুড়ে যারা মব করলো তাদেরকে বাঁচানোর জন্যই কি তিনি এই সংজ্ঞা করলেন, যে যারা আন্দোলন করতেছে দাবি আদায়ের জন্য সেগুলো মব, আর যে হত্যাকাণ্ড হলো, যে থানায় মব হলো, থানা পুড়িয়ে দেওয়া হলো, লুটপাট হলো, পুলিশ মারা হলো, তারপরে এই সরকারের আমলে পলাশবাড়ি থানায় জামাতের নেতারা গিয়া ওসি সহ 8 জন পুলিশকে পিটাইলো, এগুলো মব না? এটা স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি যদি দেখেন যে এই সরকার বা গত সরকার আসার পরে তখন আনসার বিডিপি একটা আন্দোলন করেছিল যে তাদের দাবি দেওয়ার ব্যাপারে, তখন তাদেরকে পিটিয়েছে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী, তাই না? আবার শিক্ষকদের কিছু দাবি দেওয়া ছিল, তাদেরকেও পিটিয়েছে। সুতরাং এই সরকার জানে যে এই সরকারের বৈধ একমাত্র তখনই টিকবে যতক্ষণ পর্যন্ত তারা সন্ত্রাস করতে পারবে, সন্ত্রাসের মাধ্যমে তারা টিকে থাকতে চায়, যার জন্য তাদের ডেফিনেশন তারা বারবার পরিবর্তন করছে, পরিবর্ধন যেটা দরকার সেটা করছে। আপনি কিছুদিন আগে সারজিদের কথা মনে আছে, সারজিদ বলেছিল যে তারা ইউনূসের সময় যেটা ইচ্ছা সেটাই করেছে, যেভাবে ইচ্ছা যখন যেখানে মব সৃষ্টি করো তখন সেটা করেছে। তো আত্মস্বীকৃত একজন মানুষকে তারা কেন বিচারের আওতায় তাহলে আনে না? তাহলে তো তাদের এই সরকার টিকবে না, তাহলে ইউনূস সাহেবই বিপদে পড়বে। ইউনূস সাহেবকে গ্রেপ্তার করতে হবে, এই রেজওয়ানাকে গ্রেপ্তার করতে হবে, ডাস্টবিন শফিককে গ্রেপ্তার করতে হবে, সবাইকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে, কারণ এরাই তো সৃষ্টি করছে। আপনার এখন শিশু মারা যাচ্ছে, কিন্তু আপনার মনে আছে মাইলস্টোনে সুপরিকল্পিত ভাবে একটা যুদ্ধ বিমান ফেলে দেওয়া হয়েছিল, সেখানে কত কত বাচ্চারা মারা গেছে, শিশুরা মারা গেছে, সে ব্যাপারে কোনো তদন্ত হয়েছে? প্রথম $1 বিলিয়ন ইকুইপমেন্ট পুড়ে গেল এয়ারপোর্টে, সেখানে দমকল বাহিনী ছিল না, সেইটার ব্যাপারে কোনো তদন্ত হয়েছে? আপনারা বারবার বলেন যে এই সরকার বা আগের সরকার। আপনি দেখেন যে আবরার হত্যাকাণ্ড হয়েছিল, আমরা অস্বীকার করি না। আবরার হত্যাকাণ্ডের বিচার পেয়েছেন? কার আমলে পেয়েছিলেন? আপনাকে আরো একটা উদাহরণ দিই। আপনার মনে আছে যে 74-75 সালের দিকে কোহিনূর হত্যাকাণ্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 মার্চ, তখন এই শফিউল আলম প্রধান কে বঙ্গবন্ধু জেলে দেন, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়, তখন ছাত্রলীগের সে প্রেসিডেন্ট সেক্রেটারি, কিন্তু সেই ব্যক্তিকে কে জেল থেকে বের করে দেয়? জিয়াউর রহমান। এবং তারপর সারা জীবনই তিনি ওই ধারার রাজনীতি করেছেন। সুতরাং যারা মবকে প্রমোট করছে তাদের কাছে মবের ডেফিনেশন চেঞ্জ হবে, তারা এইটাকে বিভিন্নভাবে ডিফাইন করা, তাদের নিজের প্রোটেকশনের জন্য তারা ডিফাইন করবে। এটা নর্ম, আপনি কখনোই তারা স্বীকার করবে না তাদের অপরাধটা। অপরাধ এখন যদি জনগণ রাস্তায় নেমে আসে, জনগণ যদি এইটার প্রতিবাদ করে, তাহলে হয়তো এটা থামবে, না হলে থামবে না, কোনো অবস্থায় থামবে না। সুতরাং একজন অপরাধী যেখানে এই যে রবিউল আলম, যিনি একজন সাংবাদিক হত্যার সঙ্গে যুক্ত, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান, উনি 21শে আগস্ট গ্রেনেড হত্যার সঙ্গে যুক্ত, এবং বাংলা ভাই থেকে শুরু করে সবগুলো হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, আবার উত্থানের সঙ্গে যুক্ত। সুতরাং এর মাধ্যমে যদি আপনি বলেন যে তার কাছ থেকে আমি এইটার প্রতিকার চাইবো, এটা কোনোদিন সম্ভব হবে না। একজন সন্ত্রাসী কখনোই আরেকজন সন্ত্রাসীর বিচার করবে না। আপনার মনে থাকার কথা 80-র দশকে বা 70-এর শেষ ভাগে যখন ছাত্রদল রাজনীতিতে আসে, তারা কিভাবে এসেছিল? তাদের হাতে অস্ত্র কে তুলে দিয়েছিল? সেটাই মবের মাধ্যমে হয়নি বা সন্ত্রাসের মাধ্যমে হয়নি, সন্ত্রাসের মাধ্যমে হয়েছে, ছাত্রদলকে প্রতিষ্ঠিত করেছে। আপনারা আজকে ইলিয়াস আলীর কথা, ইলিয়াস আলী কি ছিল? সন্ত্রাসী। নিরু কি ছিল? সন্ত্রাসী। বাবলু কি ছিল? সন্ত্রাসী। অভি কি ছিল? সন্ত্রাসী। সুতরাং
এই সন্ত্রাসীরা এই এখন ক্ষমতায়, সুতরাং তাদের কাছ থেকে আপনি ভালো কোনো জিনিস কোনো অবস্থায় আশা করতে পারেন না। তারা রাজনৈতিক যে যে আমাদের দেশের রাজনীতির যে কালচার ছিল, একজন আরেকজনের চামড়া খুলে নিয়ে যাবে, এই কালচার তো ছিল না। বঙ্গবন্ধুর যখন স্বাধীনতার পরে আপনার শাহ আজিজ সবুর খান জেলে ছিল, বঙ্গবন্ধু এনশিওর করেছিলেন যে তারা যাতে তাদের প্রতি যাতে অন্যায় না হয়, তারা যাতে সসম্মানে জেলে থাকতে পারে, এটা এনশিওর করেছিলেন। তো সেটা তো আপনি যারা সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা আসে তার কাছে সেটা আশা করতে পারেন না। এখন কি আপনি জেলে নিরাপদ? তাহলে তো এই নুরুল মজিদ হুমায়ুন জেলের ভিতরে কেন মারা গেল, অথবা রমেশ চন্দ্র সেন কেন জেলের ভিতরে মারা গেল? এই পর্যন্ত কতগুলি মানুষ জেলের ভিতরে মারা গেছে। আবার ৩রা নভেম্বরের মতো যেখানে আমাদের 4 নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়। সুতরাং এটাই একই জিনিস ধারাবাহিকতা দেখছেন, ৭৫-এর পরবর্তীতে যে ঘটনাগুলি দেখেছেন এখনো সেই একই অবস্থায় দেখছেন। আমি এর ব্যতিক্রম কোনো কিছু। সুতরাং তারা বারবার এখন একটা ডেফিনেশন দিচ্ছে, এর পরবর্তীতে এই ডেফিনেশন থেকে পরিবর্তন করে আবার অন্যভাবে দাঁড় করানোর চেষ্টা করবে, তাদের বৈধতা দেওয়ার চেষ্টা করবে। সুতরাং তাদের কাছ থেকে আমি কোনো ভালো জিনিস আশা করি না। আপনি দেখেন দেশের মানুষ, এই যে মানুষ বিদ্যুৎ তেলের জন্য লাইন দিচ্ছে কেন? কোথায় গেল আমাদের রিজার্ভ গুলি? কোথায় গেল বলেন, আমাকে বলেন। কয়েকদিন পরে খাদ্যের জন্য দেখবেন। এগুলি তো আমাদের যে মজুদ ছিল, যদি দেখেন যে মজুদ 2 বছরের মজুদ ছিল, সেইটাকে 18 মাসে ধ্বংস করছে। এখন কারণ তাদের দেখাতে হবে যে আমাদের রিজার্ভ বাড়ছে। রিজার্ভ কেন বাড়লো? কতক্ষণ কোনো এলসি দেওয়া হয়নি, কোনো মজুদ ঠিক মতো রাখা হয়নি, খাদ্য বলেন তেল বলেন কোনো সেক্টরে করা হয়নি, যার জন্য এইগুলি হয়েছে, যার জন্য আমাদের রিজার্ভ বেড়েছে। তখন যদি এলসি হতো তাহলে আমাদের রিজার্ভ অনেক কমে যেত। সুতরাং মানুষকে ধোঁকা দেওয়ার যে প্রবণতাটা, সেটাই দেখছেন যে মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়া হবে। এখন যারা কথা বলছেন তারা কি আওয়ামী লীগ আমলে টকশোতে যে কথা বলেননি? তাদের কি মুখ বন্ধ ছিল? তখন কি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? এখন কেউ কথা বললে আনিস আলমগীর থেকে শুরু সবাইকে গ্রেপ্তার। আপনি এখনো এই যে লেফটেন্যান্ট কর্নেল, এই যে আপনার উনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন, উনি এখনো জেলে না? তাহলে কেন জেলে? তাহলে এখন আপনি যখনই আজকে যান যে 7ই মার্চের ভাষণ বাজাতে যান অথবা মুক্তিযুদ্ধের কথা বলতে যান, আপনার মব সৃষ্টি করা হবে। ওনারা বলবে যে না, এটা মব না। তা মুক্তিযুদ্ধের কথা বললেই যদি মব হয়ে যায়, তাদের কাছে কি আশা করতে পারেন? তাদের কাছে কোনো কিছু আশা করতে পারেন না। তাদের কাছে আশা করাটা বৃথা। আসলে এটা জনগণকে রাস্তায় নেমে আসতে হবে, জনগণের প্রতিবাদ। আর যেটা বলছিলেন এর আগে যে আমাদের একটা দেশের যে আইন শৃঙ্খলা রক্ষা করতে গেলে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী তো শেষ করে দিচ্ছে একেবারে, পুরা তাদের মরাল বলে কোনো জিনিস নেই। তাহলে তো পুলিশ হত্যার যদি বলতো যে হ্যাঁ আমরা পুলিশ হত্যার বিচার করবো, তাহলে এই জিনিসটা পুলিশ তখন বলতো যে হ্যাঁ আমরা এরপরে যদি কোনো পদক্ষেপ নেই, আমাদেরকে সরকার তাদের নিরাপত্তা বিধান করবে। আর তারা তো সরকারের কাজে নিয়োজিত ছিল। সুতরাং তাদের, আপনার কিছুদিন আগে মনে আছে ডিএমপির যে কমিশনার, সে বলেছে যে তাদেরকে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন হয় না, কারণ তাদের বইতে লেখা আছে, তাই না? সেটা বলেছে না? তাহলে তাদের যেহেতু বলা আছে, তাহলে এখন যে মামলাগুলি হচ্ছে সেগুলি বলা হচ্ছে যে পূর্ববর্তী সরকার বঙ্গবন্ধু কন্যা নির্দেশের প্রয়োজন নেই। তারা নিজেরাই বলছেন যে তাদের নির্দেশের প্রয়োজন নেই। সুতরাং এইগুলি যে ভুল, সেটাও প্রমাণিত হচ্ছে। সুতরাং তারা বিভিন্নভাবে যে আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিবে না। তারা এইভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা প্ল্যান করেছে। এবং আপনি আজকে যদি চালের জন্য দেখছেন যে অনেক জায়গায় যে তেলের যেখানে 10 লিটার দেওয়ার কথা সেখানে 5 লিটার দিচ্ছে বা কম দিচ্ছে, বা কোথাও জ্বালানি তেল দিচ্ছে না, বলছে রেশনিং করছে। তো এইগুলি যখন মানুষ যাবে তখন তাদের উপরে মব সৃষ্টি করা হবে, বলবে যে এইটা তো মব না। আপনি খাদ্যের দাবিতে যাবেন তখন একইভাবে করা হবে। কৃষকরা যখন যাবে তখন এই বিএনপি আমিয়ান মামুরা 2001 থেকে 2006 বিদ্যুতের দাবিতে যখন মানুষ রাস্তায় নেমেছিল তখন তাদেরকে গুলি করে মারে নেই, অথবা কৃষকরা যখন সারের জন্য আন্দোলন করেছিল তখন 50 জনকে মেরে ফেলেনি? 50 জন।
এই যে মানুষগুলিকে মারা হলো সেইগুলির বিচার হয়েছে, আর সেইগুলির নেতৃত্ব দিয়েছিল কে? এই তারেক রহমানই। তাহলে তার কাছ থেকে কিভাবে আপনি আশা করেন যে আমি বিচার পাবো, পুলিশরা বিচার পাবে, অথবা যে সমস্ত ছাত্র মারা গেছে অথবা বিরোধী দলীয় মানে দল নেতারা মারা গেছেন তাদের হত্যার বিচার হবে? এটা কোনোদিন আশা করা যায় না, একেবারে এই পর্যন্ত হয়নি, হবে না। পরিষ্কার, ধন্যবাদ। পরিষ্কার। সঙ্গে থাকুন জিয়া ভাই। নাহিদ, তাহলে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন মবের নতুন সংজ্ঞার কথা, তার মধ্য দিয়ে কি আসলে চলমান যে মবটি আছে সেই মবকে তিনি আসলে রিকগনাইজ করলেন কিনা, তিনি এটাকে চালিয়ে যাওয়ার এক ধরনের দিলেন কিনা, আশকারা দিলেন কিনা, আপনার কাছে কি মনে হয়? যে তিনি বললেন যে যারা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামবে, রাস্তা বন্ধ করবে, সেগুলো মব, আর যে মব চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে এগুলোর ব্যাপারে তিনি এড়িয়ে গেলেন। তার মানে কি এটা আশকারা দেওয়া কিনা? তিনি যদি কোনো ভায়োলেন্সকে বা কাউকে মেরে ফেলা হচ্ছে, কারো দোকান বা কিছু ঘেরাও করা হচ্ছে, এই ধরনের সহিংস যে আচরণ, সেগুলিকে যদি উনি মব না বলেন, তাহলে অবভিয়াসলি আবার ওই যে ইউনূসের যে রেজিম, সেটার মতো মানে আশকারা পেয়ে যায় ডেফিনেটলি আশকারা পেয়ে যায়। কারণ মবকে তার মব বলতেই হবে, সহিংস আচরণকে তার মব বলতেই হবে। নর্মাল প্রোটেস্ট যেখানে কোনো ভায়োলেন্স হয় না, সেটাকে নিয়ে তো কেউ কথাই বলবে না, সেটা তো কখনো সংসদে আসবে না, বা রুমিন ফারহানা সেটা নিয়ে কখনো কথাও বলবে না, তাই না? আমরা একটা পিসফুল যদি প্রোটেস্ট করি বা আমরা একটা জায়গায় দাঁড়াই, কোনো মানে ক্রাউড একটা জায়গায় দাঁড়ালো, তাদের মানে দাবিটা করলো, এটা তো কখনো ইয়েতে হবে না, মানে এটা তো যে ভাবে রুমিন ফারহানা উত্থাপন করেছেন সেভাবে তো সে করবে না। তাহলে রুমিন ফারহানা তাকে বলতেন যে একটা দাবি আছে, কিছু লোক দাবি নিয়ে এসছে, ওই দাবিটা কি পূরণ করা যাবে কিনা, তাহলে কথা হতো এটা। কিন্তু কথা হয়েছে মব নিয়ে। এবং ওই যে আমি বলেছি না যে মবকে যখনই ডিফেন্ড করবে সরকার পক্ষ, তখনই রাষ্ট্রের সহিংসতা বাড়বে, এবং যে কোনো জায়গায় আপনি আপনার শত্রুকে মেরে ফেলতে পারবেন, হত্যাযোগ্য করে তুলতে পারবেন, যখনই আপনি মবকে অন্য কোনো নাম দিয়ে দিবেন এবং মবকে আশকারামূলক এই ধরনের শব্দ বা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করবেন, তাও সংসদের মতো একটা জায়গায়। সুতরাং ওনাদের এই ব্যাপারে অনেক কশাস হতে হবে। এ ব্যাপারে তাদের মানে তারা আসলে এই যে হঠাৎ করে যে ক্ষমতায় এসছেন, এবং আমি যেটা দেখছি সেটা হচ্ছে ইটস এ ড্রিম কাম ট্রু, মানে এটা তো অদ্ভুত ভাবে হঠাৎ করে হয়ে গেছে। এখন ওনারা আসলে কোনোভাবেই চাচ্ছে না যে ওনাদের যে আর কি গভর্নমেন্টটা কোনোভাবে ফল করে। তো ওনারা যেটা করছেন যে জামাতের সাথে এক ধরনের একটা সমঝোতার ভিত্তিতে, বা আপনি দেখবেন নিউজ পেপার গুলিও, যেটা খুবই অবজেকশনেবল, এই যে হাসনাত, তারপরে ওই যে এই সমস্ত মানে শিবিরের ছেলে পেলে যে এদেরকে খুব হাইলাইট করছে, এদের কেটে 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 এদের বক্তব্যগুলি প্রচার করা হচ্ছে খুব বেশি, এদেরকে খুব বেশি প্রচার করা হচ্ছে এবং এদেরকে খুব বেশি ফুটেজ দেওয়া হচ্ছে। এই যে এদেরকে যে বেশি ফুটেজ দেওয়া হচ্ছে, এটা কি কোনো ন্যাচারাল প্রসেস? বা আগে আমরা কখনো আসলে পার্লামেন্টে এইগুলি দেখিনি যে বিরোধী দলকে এত হাইলাইট করা হচ্ছে। সুতরাং এই হোল ব্যাপারটা না মানে খুবই প্রবলেম ক্রিয়েট করবে, এবং যে সোশ্যাল স্টেবিলিটি এবং পলিটিক্যাল স্টেবিলিটি আসবে না, এবং দেশে যে সহিংস আচরণগুলি এগুলিকে উস্কানি দেওয়া হবে। এগুলিকে বন্ধ করার জন্য তাদের একদম স্পষ্টভাবে, ওনার তো অতটা ডিফাইন করার, আপা যেরকম বলেছেন, ওনার কিন্তু অতটা ডেফিনিশন দেওয়ার দরকার ছিল না। উনি স্পষ্ট তো বলতে পারতেন যে আমরা এই দেশে মব চলবে না এবং আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে মবকে কন্ট্রোল করব, তাহলেই তো হয়ে যেত। ওনার তো বলার প্রয়োজন ছিল না এত কিছু বলে, যেমন সড়ক পরিবহন মন্ত্রী যে উল্টাপাল্টা কথা বলছে হাবিজাবি।
হ্যাঁ, চাঁদাকে ডিফাইন করছে। তো ওনারা কেন বারবার যা জানে না সেটাকে ডিফাইন করতে যায়, আমি রিয়েলি জানি না। এবং এই জিনিসটা তাদের জন্য খুবই নেগেটিভ এবং তাদের নিজেদের জন্যই একটা সমস্যা তৈরি হবে। আপনি অত্যন্ত গর্বের সাথে লিখতে পারেন বিএনপির এক্সক্লুসিভ মব বাহিনী, একদম বিএনপির ছাত্র দল যুব দলের এক্সক্লুসিভ মব বাহিনী, যারা নতুন নতুন তরিকায় কিভাবে মারতে হয় পিটাতে হয়, তারা দেশীয় অস্ত্র নিয়ে যাওয়াটা খুব একটা পছন্দ করছেন না, তারা আধুনিক হয়েছেন, তারা যে কি যেন একটা যন্ত্র দেখলাম দিয়ে টর্চার করছে। এটা একদমই বিএনপির নতুন আবিষ্কার, নতুন বিষয়। বিএনপি অনেক নতুন কিছু দেখাচ্ছেন আমাদের, তার মধ্যে এটিও অন্যতম। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। না, শেষ আপনার বক্তব্য? আমি তো এত 1 মিনিট আপনার বক্তব্য শুরু, এটা তো ভাবতেছি। না, আপনি প্রশ্ন করেন, আমি বলবো। না, আমি ভাবছি না মবের নতুন সংখ্যা আপনি দেবেন। এই যে না, আমি বলেছি তো মব হচ্ছে এই যে একদম বিএনপির এক্সক্লুসিভ মব। এই যে মব হচ্ছে, সরকার বলছে মব আর হতে দেওয়া হবে না, তার মানে মব হচ্ছে না।